বিগত দুদিন ধরে আমি ধর্ষিত হচ্ছি। কে বা কারা এসব করছে আমি কিচ্ছু জানি না। আমি তাদের মুখও দেখিনি কখনো। ওরা যখন আমার সাথে এসব করে আমার চোখ, হাত, পা, মুখ শক্ত করে বেঁধে নেয়। আমার কোনো শক্তি থাকে না নাড়াচাড়া করার। আমি কোনো প্রতিবাদ করতে পারি না। শুধু বুকের ভিতরে জমা থাকা চিৎকার আর চোখের জল তার প্রতিবাদ করে, যেটা কেউ বোঝে না। আমি জানি না এই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। এই চার দেওয়ালটা আমার কাছে কবরের থেকেও ভয়ঙ্কর মনে হয়। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু আমি সেটাও করতে পারছি না। আমার এতটা সাহস নেই মরে যাওয়ার। আত্মহত্যা করার জন্য অনেক সাহসের দরকার হয়, যা আমার নেই। আমি শুধু আমার প্রিয় চারজনের মুখের কথা ভাবছি। আমি মরে গেলে ওদের কি হবে? আবার ওরা এসব জানতে পারলে তো বেঁচে থেকেও মরে যাবে। বেশ ভালো হতো এরা যদি আমায় মেরে দিত। আমার জীবনের কাল রাত ছিল সেদিন যখন ওরা আমায় এখানে নিয়ে আসে। বরাবরের মতন সেদিনও বাসাতেই ফিরছিলাম। রাত গভীর হওয়ার কারণে খুব একটা লোকের আনাগোনাও নেই। জীবিকার চাহিদা মেটাতে আমাকে হোম টিউশনের কাজ করতে হয়। অনার্স লাইফটা আমার টিউশন করেই কাটাতে হচ্ছে। সেখান থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ বাসায় পাঠাই। মা বাবা সেগুলোর কিছু অংশ ছোট দুটো ভাই বোনের পড়ার জন্য ব্যবহার করে। বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে একেবারে ঘরে পড়ে থাকে। মা টুকটাক কাজ করে সংসারটা চালায়। এভাবেই অভাব অনটনে চলছে আমাদের দরিদ্র পরিবারটা। এবার ছোট বোনটা আবদার করেছে, রুমি আপু, আসার সময় আমার জন্য একটা ভালো দেখে ক্যালকুলেটর আনিস, আগেটা নষ্ট হয়ে গেছে। আর ভাইয়ের একটা রিমোট কন্ট্রোল গাড়ি চাই। এসব দিতে এই কদিন আমাকে বেশ কষ্ট করতে হবে। তবুও ওদের হাসি মুখে বলে দিলাম, মন দিয়ে পড়াশোনা করলে সব পাবি। বেশ খুশি ওরা। সেদিন টিউশন শেষ করে বাসায় আসতে একটু লেট হলো। এমনিতেই ভাড়া বর্তমানে বেশি, আর এখন যদি গাড়িতে চড়ে টাকা খরচ করি তাহলে ওদের আবদারটা পূরণ করতে পারবো না। অগত্যা পুরো 1 ঘন্টার পথ হেঁটেই পাড়ি দেব ভেবে পা বাড়ালাম। সব কিছু স্বাভাবিকই ছিল। বিপত্তি ঘটল একটু পরে। পিছন থেকে কে বা কারা যেন আমার নাকে কিছু একটা চেপে ধরলো। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল আমি নিজেকে একটা ভাঙাচোরা ঘরের চার দেওয়ালে আবিষ্কার করলাম। আমি অনেক চেষ্টা করলাম নিজেকে ছুটানোর, কিন্তু পারলাম না। আমার হাত, পার, মুখ খুব শক্ত করে বাঁধা আছে। ঘরের কোথাও ছিটে ফোটা আলোও নেই। আমি বুঝতে পারলাম আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কে বা কারা এসব করেছে তা আমার জানা নেই। এই শহরে আমার কোনো শত্রু নেই, আর না আছে তেমন বন্ধু। হাতে গোনা 2-1জন আছে, ওরা হয়তো আমার কিডন্যাপের কথাটা জানে না। পুরো ঘরটাই এতটাই অন্ধকার যে আমি নিজেকে নিজেই দেখতে পাচ্ছিলাম না। আমার শুধু একটাই ভয় হচ্ছিল, ওরা আমায় মেরে ফেলবে না তো? আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। তবে ওরা কি নারী পাচারকারী, নাকি মেয়েদের অপহরণ করে তাদের চোখ, কিডনি এসব বিক্রি করে, নাকি ওদের ভোগ্য পণ্য বানায়? প্রথম দিন কিছুই হলো না তেমন। পরের দিনে রাতেই আমার শেষ ভাবনাটা সত্যি হলো। 3জন ছেলে ঘরের দরজা খুলে প্রবেশ করলো। বাইরে জ্যোৎস্না থাকার কারণে ঘরে কিছু একটা আলো এসেছে। এই দুদিন ওরা আমায় এক ফোঁটাও পানি দেয়নি, আর না তো কোনো খাবার। ওরা ঘরে প্রবেশ করে একজন আরেকজনকে বলল, হ্যাঁ রে, মেয়েটাকে কিছু করবি না? বেশ দেখতে কিন্তু। জবাবে আর একজন বলল, আরে দাঁড়া, আগে তো ওর মুখটা খুলে দে। পাখির হয়তো খুব তেষ্টা পেয়েছে, কিছু না খেতে দিলে তো মজা আসবে না। অপরজন এসব কথা শুনে হাসছে। এদের কারোর কণ্ঠই আমার পরিচিত নয়। আমি বুঝতে পারলাম এরা আমার সাথে খুব খারাপ কিছু করতে চলেছে। আমার মুখটা খুলে দিলে আমি প্রাণপণ চিৎকার করলাম, বাঁচাও বলে। কিন্তু আমার চিৎকার চার দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো আবার আমার কানে। আমি আবার চিৎকার করলাম, কেউ আছেন? আমাকে প্লিজ বাঁচান। এবারেও আমার চিৎকার সেই চার দেওয়ালেই আটকে রইল। আমার চিৎকার শুনে ওরা 3জন হাসছে।
বীভৎস সেই হাসি আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে। আমি ভাবতেও পারছি না এদের রূপ কতটা ভয়াবহ হবে। আমি শুধু প্রাণপণ সৃষ্টিকর্তাকে ডাকছি। একজন এগিয়ে এসে আমার মুখে পানি ঢেলে দিল। আমি তৃষ্ণার্ত কাকের মতন তা পান করলাম। আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত কিছু না খেতে পেয়ে এবার মনে হলো প্রাণ ফিরে পেলাম। তখন একজন বলে উঠল, কি রে, এখন কিছু করবি নাকি? জবাবে আর একজন বলল, হ্যাঁ রে, কাল ওকে রেস্ট দিয়েছি, আজ আর নয়। ওদের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে কি হতে চলেছে। আমি ওদের কাছে অনুরোধের সুরে বললাম, প্লিজ ছেড়ে দিন, আমায় যেতে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। ওরা আমার কথা শুনে জোরে জোরে হাসছে আর বলছে, তোমায় কি তবে পুজো করতে এনেছি গো তোতা পাখি? ওরা একে একে আমার দিকে এগোচ্ছে। ঘরের ভিতরের দরজাটা বন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তবুও নিজেকে বাঁচাতে বাধা পা দিয়ে ওদের একজনকে সজোরে লাথি দিলাম। বেশ ব্যথা পেয়ে সে খানিকটা সরে গিয়ে বলল, এর তো বেশ চোট, এটাকে বেঁধে নে ভালো করে। রোশান আর রাজু, চোখও বাঁধিস যাতে না দেখতে পাই কিছু। যদিও ঘরটা অন্ধকার আর আমরা মুখোশ পরে আছি, তবুও সাবধানের মান নেই। ওরা তিনজন আমার দিকে এগোতে লাগলো। আমি আবার চিৎকার করলাম, কেউ আছেন, আমায় প্লিজ বাঁচান। ওরা আমার চিৎকার শুনে হাসলো আর বলল, যত পারিস চিৎকার কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। দুজন আমায় চেপে ধরে মুখ আর চোখ শক্ত করে বাঁধলো। আমি নিস্তেজ হয়ে পড়লাম। ওরা আমার ওপর শারীরিক নির্যাতন করতে লাগলো। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। ওরা যখন যেত আমার হাতের বাঁধনটা আলগা করে যেত আর পাশে কিছু খাবার আর সামান্য পানি রেখে যেত। হয়তো ওদের আমায় দরকার ছিল ভোগ্য পণ্য হিসেবে, তাই আমায় বাঁচিয়ে রেখেছে। আমি পুরোপুরি ভেঙে পড়েছি। বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছিল না। একবার মনে হলো আত্মহত্যা করি, কিন্তু পরিবারের কথা ভেবে তা আর করে ওঠা হয়নি। আমি জানি না আমার বেঁচে থাকার কোনো মানে আছে কিনা। মা বাবা জানতে পারলে মরেই যাবে। কি জবাব দেব আমি সমাজের কাছে? সমাজ তো আমায় এই দোষ দেবে, বলবে তুই ধর্ষিতা। অথচ ওরা একটা বারও আমার দিকটা ভাববে না। আমি নিস্তেজ হয়ে পড়ে রইলাম ফ্লোরে। পরের দিন ওরা আবার এলো, আবারও আমার ওপর শারীরিক নির্যাতন করলো। আমি আবারও বাধা দিতে পারলাম না। ওরা আমার সর্বস্ব কেড়ে নিল, আমার হাত পা চোখ মুখ বেঁধে। আমি ওদের কারোর চেহারা দেখতে পেলাম না এবারেও। ওরা আমায় এত সহজে মেরে ফেলবে না এটা আমি বুঝতে পারছি। ওরা আমায় ওদের ভোগ্য পণ্য হিসাবেই রেখে দেবে যতক্ষণ না ওদের স্বাদ মেটে। দ্বিতীয়বার আমার সাথে এসব হওয়ায় আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে রইল না। 3 দিন ধরে পানি ছাড়া কিছু না খাওয়ার কারণে আমার শরীরে বিন্দু পরিমাণ শক্তি রইল না আত্মহত্যা করার কোনো উপায় খোঁজার। নিজেকে ধিক্কার দিয়ে খুব কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মাঝরাতে আমার ঘুম ভাঙল দেওয়ালে কিছু ঘষার শব্দে। এমন মনে হচ্ছে কে যেন দেওয়ালে খুব শব্দ করে জোরে জোরে ইট কিংবা পাথর ঘষছে, অথচ পুরো ঘরে আমি ছাড়া আর কেউ নেই। এটাকে নেহাত মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। আবারও সেই শব্দ, তবে এবার আরও শব্দটা জোরে হচ্ছে। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। না, মেরে ফেলবে সেই ভয় নয়, আমার ভয় হচ্ছে আবার না আমার সাথে ওসব হয়। আমি কোনো রকম নিজেকে উঠিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে গুটিয়ে নিলাম নিজেকে। শব্দটা থেমে গেল। আমি কাঁদতে লাগলাম আর ভাবলাম, আমার মা বাবা নিশ্চয়ই আমাকে ফোনে না পেয়ে পাগলের মতন খুঁজছে। ওরা আমার সাথে থাকা পার্সটাও হয়তো কেড়ে নিয়েছে। মা বাবা হয়তো আমায় খুঁজতে আসবে। আমি কি ওদের শেষ দেখাটা দেখতে পাবো? আমার ছোট ভাই বোনের আবদারটা কি পূরণ করতে পারবো? আচ্ছা, ওরা আমায় আদেও জীবিত ছাড়বে তো, নাকি ওদের প্রয়োজন ফুরালে আমায় মেরে ফেলবে? না, আমি বাঁচতে চাই, না হলে আমার পরিবারকে কে দেখবে? কিন্তু আমি কি এরপর ওদের সামনে জীবিত অবস্থায় মুখ দেখাতে পারবো? এসব ভেবে আমি আরও কাঁদতে লাগলাম। তখনই শব্দটা আবারও শুনতে পেলাম। মনে হলো কে যেন তীব্র রাগ নিয়ে দেওয়ালে কিছু ঘষছে। আওয়াজটা হঠাৎ করে থেমে গেল। এবার শব্দ পেলাম কে যেন দরজাটা খুব করে ধাক্কাচ্ছে। আমি এবার ভয় পেলাম, আবার হয়তো ওরা আসছে। কিন্তু না,
শব্দটা ঘরের ভিতর থেকে মনে হচ্ছে কে যেন ঘরের ভিতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘরে আমি ছাড়া কেউ নেই। তবে কে করছে এসব? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? প্রত্যুত্তরে শুধু হাসির শব্দ এলো। হাসির শব্দটা ক্রমশ বাড়ছে আর আমার দিকে এগোচ্ছে। এবার আমি বেশ ভয় পেয়ে গেছি। ভয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে আমি হাসির রহস্যটা খুঁজতে লাগলাম। ততক্ষণে হয়তো সকাল হয়ে গেছে। অনেক দূরে ট্রেনের ঝকঝক আওয়াজ শুনতে পারলাম। রাতের হাসির শব্দটা একটা মেয়ের, তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি আমি এই চার দেওয়ালে তো টের পাইনি। তবে আদেও কি আছে যাকে হয়তো আমার মতন আটকে রেখেছে আর ওদের ভোগ্যপণ্য বানাচ্ছে? কিন্তু তাহলে তো আমি একটু হলেও টের পেতাম। তবে কি এটা কোনো আত্মা? আত্মা হলে আমার কোনো ভয় নেই। আর যেহেতু মেয়ে আত্মা, তাহলে অন্তত ধর্ষিত হবার নতুন করে কোনো সুযোগ নেই। আমায় মেরে ফেললেও বেশ ভালো হবে, অন্তত আমি মুক্তি পাবো। আমায় আত্মহত্যা করতে হবে, কিন্তু আমায় মারতে চাইলে রাতেই তো মেরে ফেলতে পারতো। কিন্তু কেন মারলো না? আমি এসব প্রশ্নের জবাব আর ভাবতে পারছি না। সারাটা দিন আমি শুধু পরিবারের লোকের কথা ভেবেই সময় কাটিয়েছি। খাবার থাকা সত্ত্বেও শুধু পানি খেয়ে রইলাম। বেলা গড়িয়ে হয়তো রাত হলো। আমি টের পেলাম কেউ দরজার তালা খুলছে। বুঝতে পারলাম ওরা আবার আসছে। আমি নিজেকে আবারও গুটিয়ে নিলাম। ঘরে প্রবেশ করে দরজাটা দিয়ে দিল। আবার আসবে অত্যাচার করতে। আমি আর নিতে পারছি না। মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা খুব বড় পাপের। ঘরে প্রবেশের সময় পায়ের শব্দে যতটা বুঝতে পারলাম, এবার একজন এসছে। তার হাতে থাকা টর্চ লাইটের আলোটা আমার মুখের ওপর ফেললো আর বলল, কিরে, খাবি না বলে পণ করেছিস? খেয়ে নে, তোকে এত সহজে মরতে দেব না যতদিন না নতুন শিকার পার। খেয়ে নে জলদি, আজ তোকে ছাড় দিলাম। আজ আমি একা তোকে ভালোবাসবো, খেয়ে নে তো। বলেই সেই বীভৎস হাসিটা আবারও হাসলো। আমি এবার ভেবে নিলাম, হয় মারবো নতুবা মরবো। আমার হাতের পায়ের বাঁধন যেহেতু খোলা, আমি ওকে একটা সজোরে লাথি মারলাম পেট বরাবর। ও মাগো বলে পেট চেপে ধরে কুঁকড়িয়ে পড়লো লোকটা। আমি জানি না কি করে এতটা শক্তি পেলাম কিছু না খাওয়ার পরেও। হয়তো ওপরওয়ালা আমায় শক্তি দিয়েছে। লোকটার মুখে মাস্ক রয়েছে, সেটা খুলে ফেলে ব্যথায় চিৎকার করতে লাগলো। আমি ততক্ষণে অন্ধকারের দরজাটা খুঁজছি। যে করেই হোক আমাকে বের হতে হবে। কয়েক মিনিট পর আমি দরজার হদিশ পেয়ে গেলাম। যখনই দরজাটা খুলতে যাব, কে যেন সজোরে মাথায় একটা বাড়ি মারল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে সেই চার দেওয়ালের মাঝেই আবিষ্কার করলাম। মাথাটা অনেকটাই কেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। অনেক কষ্টে উঠলাম। উঠে দাঁড়াতে গিয়ে আমার পায়ের কাছে কিছু একটা বাঁধলো। আমি তুলে দেখি টর্চ লাইট। সেটার আলোতে আমি দেখলাম ফ্লোরে কেউ একজন পড়ে আছে মুখ থুবড়ে। আমি তার মুখটা যেই ঘুরিয়ে দেখলাম, ভয়ে আমার শরীর কেঁপে উঠল। পুরো মুখটা কে যেন থেঁতিয়েছে, মুখটা বোঝাই যাচ্ছে না। আর গলায় রশ্মির চিহ্ন, মনে হয় কে যেন ফাঁস লাগিয়েছে। এই লোকটাই তো কাল রাতে এসেছিল একা। তবে একে কে মারলো? ঘরে তো আমি একা ছিলাম, তাও আমি ওর করার আঘাতের জ্ঞান হারিয়েছিলাম। তবে কে মারলো? আমি তো জবাব চাই না, আমি নিজেকে বাঁচাতে পারলেই হলো। আমি দৌড়ে গিয়ে দরজার কাছে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজার বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু কাল রাতে তো এই ছেলেটা একা এসেছিল, তবে দরজা কে দিল বাইরে থেকে? আর ছেলেটা তো এখানে পড়ে আছে, তাও মৃত। তার মানে ওর সাথে কি কেউ এসেছিল? তাহলে আমি তো দেখলাম ঘরে তো ও একা প্রবেশ করেছিল। কি হচ্ছে এসব কিচ্ছু বুঝতে পারছি না। হতাশ হয়ে আমি আবারও চলে গেলাম দেওয়ালের একদম ডান কর্নারে। ধপাস করে বসে পড়লাম। বসতে গিয়েই টের পেলাম আমি কোনো একটা জিনিসের উপর হয়তো বসেছি। জিনিসটা দেখতে যাব, অমনি টর্চ লাইটটা ছিটকে গিয়ে পড়লো লোকটার লাশটার পাশে। আমি গিয়ে সেটা নিয়ে আসতে যাব, তখন হাত পড়লো লাশটার হাতের ওপর। আমি ভয়ে শিউরে উঠলাম। হাতটা বেশ ঠান্ডা মনে হয়। 1-2 দিন হলো মারা গেছে, কিন্তু আমি তো কাল রাতেই একে আসতে দেখলাম। তাহলে কি অশরীরী কিছু হচ্ছে আমার সাথে? লোকটার হাতে একটা ঘড়ি। ঘড়ির দিকে টর্চের আলো ফেলে দেখি বেলা 11:45 বাজে। তার মানে সকাল এখন।
তারিখ দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমায় সেদিন ওরা এখানে নিয়ে এসেছিল, সেদিন 3 তারিখ ছিল। আমি এখানে আছি আজ নিয়ে 5 দিন হলো। সেই হিসাবে আজ তো 7 তারিখ হবার কথা, কিন্তু ঘড়িতে আছে 8 তারিখ আজ। এর মানে হলো লোকটা কাল রাতে নয়, পরশু রাতে এসছিল। কাল আমি সারা দিন অজ্ঞান ছিলাম, তখনই হয়তো ওদের মধ্যে কেউ এসে দরজাটা দিয়ে গেছে। কিন্তু মারলো ওরা কি? হয়তো কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি করেছে, তাই মেরে ফেলেছে। এরা সব পারে। আমি টর্চ লাইটটা নিয়ে চলে গেলাম ডান কর্নারে। লাইটের আলো ফেলে দেখি সেখানে একটা ডায়েরি রয়েছে। আমি ডায়েরিটা হাতে তুলে নিলাম। পড়ার জন্য পাতা খুলতে গিয়ে দেখি সব অক্ষর ঝাপসা। বুঝতে পারলাম মাথায় আঘাত লাগার কারণে আর না খেয়ে থাকার কারণে এমন হচ্ছে। আমি জলদি খাবার খুঁজতে লাগলাম। আমায় যে ডায়েরিটা পড়তে হবে, হয়তো এই ডায়েরিতেই রয়েছে সেই দেওয়ালের শব্দের রহস্য, হাসির রহস্য, কিংবা এই লোকের মৃত্যুর রহস্য। টর্চের আলোতে আমি খাবার খুঁজতে লাগলাম। দেখলাম ঘরের একটা কোণায় খাবার পড়ে আছে, তবে সেটা খুব বেশি আগের নয়, হয়তো কাল রাতে রেখে গেছে। আমি খুব দ্রুত খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খেতে গিয়ে মনে পড়ল, লোকটার পকেটে যদি কোনো ফোন থাকে, আমি তো পুলিশে কল করতে পারি, ওরা এসে আমায় উদ্ধার করবে। যেই ভাবা সেই কাজ। দুঃখের বিষয়, আমি ছেলেটার পকেট থেকে কোনো কিছুই পেলাম না। অগত্যা আমি ডায়েরি পড়ায় মন দিলাম। আমি সারা, ভার্সিটি মাস্টারে কেমিস্ট্রি বিভাগের ছাত্রী। দরিদ্র পরিবারে জন্ম নিলেও মা বাবা ভাইয়া কখনো আমায় সেটা বুঝতে দেয়নি। সব সময় আমায় ভালোটাই দিয়ে এসছে, কখনো কিছু চাইতে হয়নি, সব আগে থেকেই পেয়ে গেছি। কি করে কিভাবে দিত তা আমি বুঝতে পারতাম। আব্বু সব সময় বলতো, মামনি, তোমায় এখন এসব আর ভাবতে হবে না, অনেক বড় হও, অনেক বড় জব করো, আমাদের সব কষ্ট দূর হবে। আমিও সেই পথেই এগোচ্ছি। ভার্সিটি লাইফে আমার রিলেশন হয় রবির সাথে। ওর মতন এত ভালো ছেলে আমি একটাও দেখিনি। ও আমায় প্রচুর ভালোবাসে। আমরা চেয়েছিলাম মাস্টার শেষ করে পরিবারকে জানাবো, তাই বিষয়টা কাউকে জানাইনি। বেশ ভালোই চলছে আমাদের সম্পর্কটা, আর 8-10টা সম্পর্কের মতোই। আমার পরিবারের সবাই ধর্মীয়, এটা নিয়ে রবির কোনো সমস্যা নেই, বরং সে খুব ভালোবাসে। আজ আমার জীবনে একটা খুশির দিন। এই প্রথম আমি রবির সাথে কোথাও ঘুরতে যাব, তাও রবির দেওয়া শাড়ি পরে। ভাবতেই ভালো লাগছে। আমি আমার ডায়েরিটা সাথে নিয়ে যাব, পুরো মুহূর্তটাকে লিখে রাখতে। আমি রেডি হচ্ছি, বের হব। রবি কল করছে বারবার, এবারও রাগ করবে। কাউকে কিছু না বলে বের হয়ে গেলাম। ভার্সিটিতে ঝামেলা হচ্ছিল, তাই ভার্সিটি বন্ধ, লোকজন তেমন নেই। আমি থেকে গিয়েছিলাম পরীক্ষায় পড়ার জন্য। এরপর আর লেখা নেই কিছু। আমি বেশ কয়েক পাতা উল্টে দেখলাম না, কিছু লেখা নেই। ডায়েরির শেষ অংশটায় গিয়ে চোখ আটকে গেল একটা ছবিতে, একটা ছেলের ছবি, বেশ হ্যান্ডসাম। মনে হয় এটাই রবি, যদিও আমি তাকে চিনি না, আগে কখনো দেখিনি। ছবিটার নিচের পাতায় লেখা আছে আজকের তারিখ হবে আরও 5 মাস আগের ডেট। সেখানে লেখা, আজ 2 দিন হলো ওরা আমায় এখানে আটকে রেখেছে। সেদিন আমার আর রবির ওপর ওরা হামলা করে, আর আমার সামনেই ওরা রবিকে খুব মারে। আমি কিছুই করতে পারছিলাম না। রবির মুখ ফেটে রক্ত বের হচ্ছিল। আমি চিৎকার করলাম, ঠিক তখনই কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করলো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে আমি নিজেকে এই ঘরে আবিষ্কার করলাম। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, আমার খুব ভয় করছে। আমি জানি না ওরা রবির কি অবস্থা করেছে, আদেও রবিকে জীবিত রেখেছে কিনা। পরের পাতায় লেখা, আজ 4 দিন ধরে ওরা 3জন আমায় ধর্ষণ করে যাচ্ছে, আমার হাত পা বেঁধে। আমি কিছুই করতে পারছি না। বেঁচে থাকার ইচ্ছেটা আমার নেই। মা বাবাকে কি জবাব দেব, কি করে মুখ দেখাবো জীবিত অবস্থায়? কিন্তু আমায় তো আব্বু শিখিয়েছে শক্ত হতে, যে কোনো অবস্থায় নিজেকে সামলে নিতে, কখনো হেরে না যেতে। আত্মহত্যা নাকি কোনো সমাধানের পথ নয়। আমাকে বাঁচতে হবে, নিজের জন্য না হোক পরিবারের জন্য। কিন্তু ওরা আমায় বাঁচতে দেবে তো? আমার খুব কষ্ট হয় ওদের অত্যাচারে। আমি অন্ধকারে বেশ ভয় পাই, কিন্তু বের হওয়ার কোনো উপায় ওরা রাখেনি। শেষের আর মাত্র কয়েক পাতা বাকি আছে। এমন সময় টের পেলাম কে যেন ঘরে প্রবেশ করছে। আমি বুঝতে পারলাম ওরা আসছে। চটজলদি ডায়েরিটা লুকিয়ে ফেললাম।
ঘরের দরজা খুলে ওরা প্রবেশ করলো। টের পেলাম এবারও ওরা তিনজন। আমি আঁতকে উঠলাম কি হবে ভেবে। আজ হয়তো আমায় মেরেই ফেলবে ওরা। ওরা তিনজন ঘরে প্রবেশ করলে আমি নিজেকে প্রস্তুত করে নিলাম মরার জন্য। কেননা আমি জানি ওরা মনে করে আমি হয়তো ওদের বাকি লোকটাকে মেরেছি। কিন্তু এতদিন তো এরা মোট তিনজন ছিল। তবে এই চতুর্থ লোকটাকে, একে তো আগে দেখিনি। হয়তো এটাই দলের নেতা। আমার এখনো ডায়েরির শেষ পাতাটা পড়া বাকি। জানি না সারা এর সাথে কি হয়েছিল, কারা ছিল ওরা। এরাই কি তবে সেই লোকগুলো? আচ্ছা, সারাকে কি ওরা মেরে ফেলেছিল, নাকি সারা নিজেই আত্মহত্যা করেছিল? এসব জবাব জানাটা আমার খুব দরকার, আর সেজন্য আমায় ডায়েরির শেষ পাতাটা পড়তেই হবে। কিন্তু আজ কি ওরা আমায় জীবিত ছেড়ে দেবে? মনে হয় না। আমি কেন জানি না মৃত্যুর ভয়টা খুব পাচ্ছিলাম। এতদিন আমার সাথে এসব হওয়ার পরও কেন জানি আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে। তবে জানি না ওরা আমায় আদেও আজ জীবিত রাখবে কি না। চতুর্থ ব্যক্তিটা আমার সামনে এসে আমার মুখটা চেপে ধরে বলল, তোর খুব তেজ তাই না? একটাকে তো মেরেই দিলি। কি করে মারলি বলতো? তোর কি মরার ভয় নেই? এই শোন, আজ একজন ওর সাথে সারা রাত মজা করবি। দেখি কত তেজের, আর কালেকে খালাস করে দেব। আমার আর ঝামেলা দিবি না। এমনিতেই ওই মেয়ের আত্মহত্যার পর আমার আর এখানে আসতে ভালো লাগে না। আমি কাল এসে সবটা সামলে নেব, আর এটাকেও। বাকি দুজন এসে আমার হাত পা চোখ সব শক্ত করে বাঁধল। আমি নড়তেও পারছি না। ওদের মধ্যে রাজু নামের ছেলেটা রয়ে গেল। বাকি দুজন বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। আমার খুব ভয় হচ্ছে। আমি টের পাচ্ছি লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। যখনই আমার গায়ে হাত দিতে যাবে তখনই সেই দেওয়ালে পাথর ঘষার শব্দটা পেলাম। আমি বুঝতে পারলাম সে এসে গেছে। এর মানে আগের ছেলেটাকেও আত্মাটাই মেরেছে। এটা কি তবে সারা, নাকি অন্য কারোর? না জানি কত মেয়েকে এই চার দেওয়ালে ওরা ওদের শিকার বানিয়েছে। এটুকু বুঝতে পারলাম ও আমার কোনো ক্ষতি করবে না। শব্দটা আরো তীব্র হচ্ছে আর লোকটার দিকে এগোচ্ছে। ছেলেটাও বেশ ভয় পেয়ে গেছে। বারবার বলছে, কে কে ওখানে? প্রত্যুত্তরে শুধু হাসির শব্দ এলো। হঠাৎ করে একটা দড়ি এসে রাজুর গলা পেঁচিয়ে ধরলো। আমি সবটা ওর মুখের শব্দ শুনে বুঝতে পারছিলাম। বারবার বলছে, কে তুমি? এই ঘরে তো আমরা দুজন ছাড়া কেউ নেই। গলায় কেন ফাঁস দিয়েছো আমায়? ছেড়ে দাও। অমনি ধপাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। মনে হলো রাজুকে কেউ ওপর থেকে ছুঁড়ে ফেলেছে। রাজু ব্যথায় কোঁকড়াচ্ছে। ঠিক তখনই আমি কোনো পাথর দিয়ে কাউকে মারার শব্দ পেলাম। বুঝতে পারলাম আত্মাটা হয়তো ইট বা পাথর দিয়ে আগের জনের মতন করে একেও মারছে। প্রায় 10 মিনিট পর সবটা নিস্তব্ধ। ততক্ষণে আমার হাতে পায়ে চোখের বাঁধন সব খুলে দিয়েছে। বুঝতে পারলাম এটা আত্মাটা। এবার আর লাশটা দেখে আমি তেমন ভয় পেলাম না, বরং আমার বেশ স্বস্তি বোধ হচ্ছে। এটা আমার করা উচিত ছিল। আমার এখন আগ্রহ একটাই, ডায়েরির শেষটা পড়া। আমি জলদি টর্চ লাইটটা খুঁজে বাকি পাতাটা পড়তে লাগলাম। আজ 8 দিন হলো আমার সাথে ওরা অত্যাচার করছে। তাতেও আমার বেঁচে থাকার ইচ্ছাটা কমাতে পারিনি। কিন্তু কাল রাতে যা হলো, তারপর আমি আর বাঁচতে চাই না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি নিজের মানুষটা আমার সাথে এমন করবে। শুধুমাত্র শারীরিক সুখের জন্য সে আমায় বাকিদেরও খোরাক বানিয়ে ফেললো। আমি কি এমন পাপ করেছিলাম রবিকে ভালোবেসে? আমি একটা বারও বুঝতে পারলাম না ওকে। ও আমার সাথে এমনটা করলো। বেঁচে থাকার ইচ্ছেটা তো আমার ওর জন্যই বেশি ছিল, কিন্তু ও আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। ও কিনা নাটক করে আমায় কিডন্যাপ করেছে, আবার ও এই সবার সাথে আমার বরাবর ধর্ষণ করে আসছে। আমি আর বাঁচতে পারলাম না। মা বাবা, আমায় ক্ষমা করো। আমি আমার ভালোবাসার কাছে হেরে গেলাম। আমি জানি আত্মহত্যা কোনো সমাধান নয়, তবু আমি আর পারছি না। আমি ক্ষমা করব না রবিকে। আমি আসবো, ওকে শাস্তি দিতে আসবই। এরপর আর কিছু লেখা নেই। এর মানে সারা আত্মহত্যা করেছে। কি বা করতো মেয়েটা, যাকে এতটা ভালোবাসতো, সে কিনা এমন করলো? আমার আর বুঝতে বাকি রইল না এই আত্মাটা সারা, যে নিজের প্রতিশোধ নিতে চলে এসেছে। তার মানে চতুর্থ লোকটা আসলে রবি। কিন্তু রবিকে তো আমি দেখলাম না। তবে কি ওটা অন্য কেউ? খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। জানি না ওর বাবা মা ওকে কতটা খুঁজেছে।
আদেও পেয়েছিল কি ওর বডিটা? কি জানি কি হয়েছিল, আমি নিজেও এটা জানি না আমি আদেও বেঁচে ফিরবো কিনা। তবে এটা জানি আমি আত্মহত্যা করব না, নিজেকে বাঁচিয়ে রাখবো মা বাবার জন্য। পরের দিন সন্ধে নাগাদ ওরা দুজন আবার এলো। আমি আগে থেকেই ঘরের মেঝেতে পাওয়া একটা ইঁট তুলে নিয়েছি হাতে। আজ আমি ওদের আঘাত করবই, হয় বাঁচবো নতুবা মরবো। ওরা ঘরে প্রবেশ করি টর্চের আলো মারতেই দেখলো রাজুর বডি। বেশ ভয় পেয়ে গেছে ওরা। রোশান আর চতুর্থ ব্যক্তিটা ক্ষোভে আমার গলা টিপে ধরলো। আজ তোকে মেরেই ফেলবো। সারা তো নিজেই মরেছে, আমার মুখটা দেখে নিয়েছিল তাই। তোকে আর বাঁচিয়ে লেগে রাখ কি বল? চতুর্থ ব্যক্তিটা বলল, তার মানে এটাই রবি। ওদের কাজই হলো মেয়েদের ধরে এনে ধর্ষণ করা। আমি নিজেকে ছাড়ানোর একটুও চেষ্টা করিনি, বরং আমার হাতে থাকা ইঁটটা দিয়ে রবির মাথায় সজোরে একটা আঘাত করলাম। ব্যথা পেয়ে রবি পিছিয়ে গেল। রোশান তখন দুহাতে আমার গলা টিপে ধরে আছে। আমার দম আটকে আসছে, আমি আর পারছি না। তখনই ঘরে চতুর্থ কারোর আগমন হলো। আমি জানি এটা সারা। আমার চোখের সামনে রোশানের গলায় ওড়নার একটা অংশ এসে পেঁচিয়ে ধরলো, বাকি অংশটা রবির গলায়। আমি বুঝতে পারছি এটা সারা করছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। রোশান আর রাজুর মাথা ঝুলছে, তাও হাওয়ায়। আমার একটুও ভয় লাগছে না। হঠাৎ দেখি একটা ইঁট এসে একবার রোশান আর একবার রাজুর মুখে বাড়ি মারছে। এটাও সারাই করছে। ইঁট দিয়ে মারার জন্য অনবরত রক্ত পড়ছে। আমি আর দেখতে পাচ্ছি না বীভৎস সেই চেহারা দুটো। জলদি চোখ বন্ধ করে নিলাম। তখনও সজোরে আঘাত করছে সারা। ওরা চিৎকার করছে, সেই চিৎকারের সাথে কারোর উচ্চস্বরে হাসার শব্দ। বেশ কিছুক্ষণ পর ওদের মৃত্যু হলো। কি ভয়ঙ্কর ওদের চেহারা! এমন মৃত্যু হয়তো কারোর না হয়। আমি একটা কোণায় চুপটি করে বসে আছি। আমার মনটা একদম শান্ত। আমার সাথে কি হয়েছে আমি তা ভুলেই গেছি প্রায়। এখন সকালের অপেক্ষা। আমার ক্লান্ত শরীর, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি দরজাটা খুলে গেছে। আমি বেশ খুশি হলাম, যেন বহু বছর পর পৃথিবীতে এলাম। আমি বাইরে বের হয়ে ঘরের দিকে একবার পিছু ফিরে তাকালাম। ঘরে 4টে লাশ। আমি বাসার উদ্দেশ্যে রওনা হতে যাব, তখন মনে মনে সারাকে একটা ধন্যবাদ দিলাম। পিছু ফিরে তাকিয়ে দেখি ঘরের ভিতর একটা মেয়ের আবছা ছায়া। তার মুখটা দেখা যাচ্ছে না, তবে তার কাটাছেঁড়া ঠোঁটের এক চিলতে আমায় জানান দিচ্ছে আজ সে মুক্ত। সে পেরেছে তার প্রতিশোধ নিতে, পেরেছে আমায় মুক্তি দিতে। আমার সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। সব ঘটনা হয়তো এই 4 দেওয়ালেই আবদ্ধ থাকবে। আমিও আমার এই অতীতটাকে দেওয়ালে গেঁথে গেলাম। আমার একমাত্র সম্বল হিসাবে সাথে নিয়ে এলাম সারার এই ডায়েরি। আমি নতুন করে বাঁচব, নতুন পথে আমি আমার অতীত ফেলে হাঁটা দিলাম। পিছনে অনেকগুলো কষ্ট আর যন্ত্রণায় ভরা দেওয়াল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।